আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জানে আলম, এসএসআর স্কুলের গণিতের শিক্ষক। আমাদের দশম শ্রেণীর ছাত্ররা করোনা পরিস্থিতির জন্য অনেকে অনেক জায়গায় আছো, অনেক জায়গায় অবস্থান করতেছো। এক্ষেত্রে আমি তোমাদের গুণোত্তর ধারার কিছু অঙ্ক, যেটা তোমাদের সমস্যা হইতে পারে, আগে করাইছিলাম, এখন হয়তো ভুলে গেছো। আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। সেই হিসাবে গুণোত্তর ধারার অনুশীলনী 13-2 অঙ্ক, কিছু অঙ্ক আমি তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, অনুশীলনী 13-2, যেটাকে তোমাকে বলা হয় জিওমেট্রিক সিরিজ গুণোত্তর ধারা। জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক METRIC, জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ কত? 13-2 এর অঙ্ক। তোমরা সূত্রগুলো আগেই কিছু জানো। আজকে সবগুলো সূত্র যদি আমি দেখাই, সেক্ষেত্রে আমাদের হাতে সময় খুব কম থাকবে। এই জন্য আমি তোমাদের সূত্রগুলো এখন আর বেশি দেখাচ্ছি না। জাস্ট অঙ্ক করার জন্য যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আগে একটা অঙ্ক দেখাচ্ছি, তারপরে তোমরা সূত্রগুলো কিভাবে তোমরা সূত্রগুলো বের করবে সেটা দেখাবো। তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাতে আসছে 64 + 32 + 16 + 8, এই একটা সিরিজ আছে। বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এখন এই ধারাটির অষ্টম পদ যে নির্ণয় করবা, এটা তুমি কোন ধরনের ধারা, এটা আগে তোমাকে জানতে হবে। এই ধারাটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, আর হায়ার ম্যাথে আছে অসীম ধারা। তো এই ধারাটা বোঝার জন্য আগে তোমরা সমান্তর ধারা কিভাবে করছিলা, যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিছিলা। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিলে, যদি প্রত্যেকটা পদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিলে একই সমান থাকে, সমান অন্তর থাকে, সমান বিয়োগফল থাকে, সেই ধারাটা হবে সমান্তর ধারা। আর এই ধারাটা দেখব পরবর্তী পদ থেকে পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই ভাগফল হয় কিনা। যদি একই ভাগফল হয়, তাহলে মনে করবা যে এই ধারাটা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। তুমি এখানে দেখো, পরবর্তী পদটা আছে 32। 32কে যদি আমরা 64 দ্বারা ভাগ করি, আমি একটু রাফে তোমাদের দেখাচ্ছি। 32কে 64 দ্বারা ভাগ করলে কত হয়? হাফ। একইভাবে দেখো, 16কে যদি আমি 32 দ্বারা ভাগ করি, হাফ। 8কে যদি আমি 16 দ্বারা ভাগ করি, হাফ। তাইলে এইটা আমি কি ধরনের ধারা পাইলাম? এই ধারাটা হলো গুণোত্তর ধারা। তাই গুণোত্তর ধারা তোমরা চেনার উপায় হলো যে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে যদি একই উত্তর হয়, সেটা আমি মনে করব যে এটা গুণোত্তর ধারা। তাহলে এই ধারাটা, এখন এটা আমি শিওর হয়ে গেলাম যে এটা গুণোত্তর ধারা। তাহলে তুমি লিখবা যে এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তারপরে লিখবা যার প্রথম পদকে আমরা ওইটাতে সাধারণত এ দ্বারা নির্দেশ করছিলাম। প্রথম পদ এ সমান হলো 64। সমান্তর ধারার ক্ষেত্রে তোমাদের লাগতো সমান অন্তর ডি, আর এটার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে লাগবে সমান অনুপাত। এই জন্য প্রথম পদ এ, আর এখানে হবে সাধারণ অন্তর না হয়ে হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। এখানে সাধারণ অনুপাতকে আর দ্বারা নির্ণয় করা হবে। আর কেন? আর হলো রেশিও। রেশিও অর্থ হলো অনুপাত, এই কারণে এটাকে আর দ্বারা নির্ণয় করা হয়েছে। তাহলে আর আমি কেমনে নির্ণয় করব? পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ। 32কে যদি আমি 64 দ্বারা ভাগ করি, কত হচ্ছে ফলাফল? হাফ। এখানে আমি পাইলাম প্রথম পদ পাইলাম এ সমান 64, সাধারণ অনুপাত পাইলাম আর। তাহলে এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ধারাটার অষ্টম পদ নির্ণয় করো।
তাই ধারার অষ্টম পদ নির্ণয় কেমনে করবা? আমি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ কিভাবে পাইছিলাম, এই সূত্র সমান্তর ধারার মধ্যে শিখছি। এবার গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হলো, আমরা জানি, লিখবা, আমরা জানি n তম পদ সমান হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1। আর এটাতে চাইছে অষ্টম পদ, অতএব 8 তম পদ, তাহলে কি হবে? 8 তম পদ হবে a r টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখন এটাতে আমরা মান বসাই। এর মান কত? এর মান আমি আগেই পাইছি 64 গুণন আর এর মান হলো হাফ, আর গুণন তার উপরে পাওয়ার 8 থেকে 1 চলে গেলে 7, তাহলে কত দাঁড়ালো? 64 গুণন 1 টু দি পাওয়ার, 1 এর উপর যদি পাওয়ার 7 দিই তাহলে 1ই হবে, আর 2 এর উপর পাওয়ার 2 টু দি পাওয়ার 7 যদি দেই, 2 টু দি পাওয়ার 7 দিলে এটা আমরা ক্যালকুলেটরে নির্ণয় করতে হবে। ক্যালকুলেটর যদি দেখো, তোমরা এটা ক্যালকুলেটরে বের করে নিবা। 2 টু দি পাওয়ার 7 কত হয়? ক্যালকুলেটরে বের করলে হবে 128, 128, 128, 128। এখন কাটাকাটি করলে কত হয়? 128 64 সাথে কাটাকাটি করলে কত হবে? হাফ। এটা হলো কত? অষ্টম পদ। অষ্টম পদটা হলো এই ধারাটা যদি, তার মানে এই ধারাটা যদি এইভাবে চলতে থাকে, যেমন এই ধারাটা যদি এইভাবে চলতে থাকে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে প্রথম পদ 64, দ্বিতীয় পদ 32, তৃতীয় পদ 16, চতুর্থ পদ 8, তার পরবর্তী পদ পঞ্চম পদ 4, তারপরেরটা 2, এইভাবে ধারাটা চলতে থাকলে তার অষ্টম পদ হবে হাফ। তাহলে এটা হলো এটার অ্যান্সার। একই নিয়মে তোমরা এখন এই যে 6 নাম্বার আরেকটা অঙ্ক আছে, তা আশা করি তোমাদের যদি গুণোত্তর ধারা থাকে, গুণোত্তর ধারার n তম পদ তোমরা এই সূত্রের মাধ্যমে ইনশাআল্লাহ করতে পারবে। এখন আমি তোমাদের এটারই এই যে 6 নম্বর অঙ্কটা আছে, এই 6 নম্বর অঙ্কটা তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। একই ধরনের নিয়মিত থাকে তাহলে হচ্ছে না, আরেকটা অঙ্ক আমি দেখানোর চেষ্টা করতেছি। তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। কত আছে? 3 প্লাস 9 প্লাস কত? 27 প্লাস 8। 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এই অঙ্কটা আছে, বলছে ধারাটি প্রথম 14টা পদের সমষ্টি। বলতে ভাবে চলতে থাকে, তাহলে ধারাটা 14টা পদের সমষ্টি কত হবে? যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ধারাটির 2টা পদের সমষ্টি কত, তুমি বলবা যে এই 2টার যোগফল। যদি 3টা পদ বলা হয়, এই 3টার যোগফল। এখন বলছে যে এই ধারাটা যদি চলতে থাকে তার 14টা পদের সমষ্টি কত হবে। এটার জন্য তোমাকে, তাহলে এটা কি দ্বারা আমি বুঝলাম? এই ধারাটাও গুণোত্তর দ্বারা। কেন? এটাকে এটা দ্বারা ভাগ করো 3, এই 27 কে 9 দ্বারা ভাগ করো 3, তাহলে এটা বুঝলাম যে এটা একটা গুণোত্তর ধারা। লেখো, এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তারপরে লেখো, যার প্রথম পদ a সমান 3, তারপর লিখবা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর সমান কত? পরেরটা কি আগেরটা দ্বারা ভাগ, 9 ভাগ 3, তার মানে কত? 3। এখন বলছে তোমাকে ধারাটার 14টি পদের সমষ্টি। এখন আমি সমষ্টির যে সূত্রটা জানি, সমষ্টির তোমার 2টা সূত্র আছে। এই সমষ্টির সূত্রগুলো তোমরা কিভাবে দেখবা? সমষ্টির একটা সূত্র আছে SN, S দিয়ে হলো সামেশন। S কেন দিলাম? S দিয়ে হলো সামেশন। সামেশন মানে হলো সমষ্টি বা যোগফল। সামেশনের সূত্রটা যেটা দেখো, একটা হলো a, তারপর ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই হলো 1 মাইনাস r। এটা হলো একটা সূত্র, যেখানে r এর মান কি হবে? এখানে দেখো 1 থেকে r এর মান বাদ, তার মানে এখানে r এর মানটা কি হবে? 1 এর চেয়ে ছোট হতে হবে। যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় তাহলে এই সূত্রটা হবে
আর যদি আর এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে সূত্রটা হবে উল্টাটা, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস হলো 1 বাই হলো r মাইনাস 1। তখন গিয়ে হবে সূত্রটা এই ধরনের। তাহলে আমি আমার যে সূত্রটা, এই সূত্রটা নির্ভর করবে কিসের উপর? এই যে আমার সূত্রটা নির্ভর করবে অনুপাতের উপর। তো এখানে আমি অনুপাতটা কোনটা পাইছি? এইখানে অনুপাত পাইছি আমি r এর মান 3। তাহলে এটার ক্ষেত্রে আমার কোন সূত্রটা কাজে লাগবে? এটা তোমাকে ব্রেন খাটায় বের করতে হবে। বলো তো এখানে r এর মান কোন সূত্রটা কাজে লাগবে? এইখানে r এর মান যেহেতু 1 এর চেয়ে বড়, এই জন্য আমার এই সূত্রটা কাজে লাগবে। তাহলে আমি লিখব কয়টা পদের সমষ্টি? 14টি পদের সমষ্টি লিখব। তাহলে ধারাটির 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি কি লিখবা? S14। 14 কত হবে? সূত্রটা আগে লিখি। a ইন্টু, যেহেতু r এর মান বড়, r টু দি পাওয়ার n মাইনাস হলো 1 বাই হলো r মাইনাস 1। এখন তুমি মান বসো। এর মান কত? এর মান 3। তারপর r এর মান আমরা কত পাইছি বলো? 3। তাহলে 3 টু দি পাওয়ার n, n এর জায়গায় কত হবে? যেহেতু 14টি পদের সমষ্টি, 14 মাইনাস কত? 1 বাই হলো r এর মান কত? 3 মাইনাস কত? 1। তাহলে কত দাঁড়ালো? 3 ইন্টু, এই যে দেখো 3 টু দি পাওয়ার 14, এটা যদি আমি ক্যালকুলেটরে করতে যাই তাহলে অনেক বড় সংখ্যা হবে। এই জন্য আমি এই মানটা বের করব না, এটাকে এই অবস্থায় রেখে দিব। 3 টু দি পাওয়ার 14 মাইনাস হলো 1 বাই 3 থেকে 1 বাদ দিলে কত? 2। তার মানে ধারাটা যদি এভাবে চলতে থাকে, ধারাটির 14টি পদের সমষ্টি আমি এই রেজাল্টেই রেখে দিতে পারি। তার মানে যদি ধারাটা এইভাবে চলতে থাকে তাহলে ধারাটার 14টার, এখানে হলো 3টা পদ, ধারাটার 14টা পদের সমষ্টি দাঁড়াবে এটা। তাহলে আমি আশা করতেছি যে তোমরা যদি ধারা গুণোত্তর ধারা থাকে, গুণোত্তর ধারার nতম পদ তোমরা এই আমি যে পূর্ববর্তী অঙ্কটা করাইলাম এটার মাধ্যমে বের করতে পারবা। আবার যদি ধারাটার সমষ্টি নির্ণয় করার জন্য বলে তাহলে তোমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবা ইনশাআল্লাহ। তাই আমি আশা করব যে তোমরা এই দুইটা নিয়মের সূত্র ইনশাআল্লাহ তোমরা করে ফেলবা। এখানে 13-2 থেকে তোমরা যতটুকু পারো এই নিয়মের যতগুলো অঙ্ক আছে তোমরা এই নিয়মের এই অঙ্কগুলো যতটুকু সম্ভব হয় তোমরা এই সূত্রের দুইটা সূত্রের মাধ্যমে তোমরা করবা। আজকের মতো ইনশাআল্লাহ এখানে, আল্লাহ হাফেজ।